সেদিন আমার গল্পের কিছুটা বলেছিলাম। আজকে আবার আপনাদেরকে নতুন করে সেই গল্পটা বাকি অংশগুলো শোনাতে এসেছি। সেই যে বলেছিলাম আমাদের দুজনের রূপকথার জগতের কথা। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। আকাশ দেশে আসার পর তার পুরনো চাকরিটা চলে গিয়েছিল। দেশে নতুন করে কাজ খুঁজতে শুরু করল। অনেক চেষ্টা করেও সে একটা ভালো কাজ পাচ্ছিল না। দিনের পর দিন চাকরির জন্য ঘুরত, ইন্টারভিউ দিত, কিন্তু কোনো ফল আসতো না। আমাদের সংসারে অভাব দেখা দিতে শুরু করলো। আমি আবার দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমার মনে আবার সেই পুরনো ভয়টা ফিরে আসতে শুরু করলো, যে আমি বুঝি আবার সেই অভাবের জীবনে ফিরে যাচ্ছি। আকাশ আর আমি দুজনে মিলে অনেক আলোচনা করলাম। আমরা বুঝতে পারছিলাম যে দেশে থেকে আমাদের পক্ষে সচ্ছল জীবনযাপন করা সম্ভব নয়। আমাদের স্বপ্ন পূরণের জন্য আরো বড় কিছু করা দরকার। তাই আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আকাশ আবার প্রবাসে যাবে, আর এবার সে আমাকেও সাথে নিয়ে যাবে। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। বাবা-মা, ভাই সবাইকে ছেড়ে অচেনা এক দেশে যাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। আমার মনটা কেঁদে উঠেছিল সবাইকে ছেড়ে যাওয়ার কথা ভেবে। কিন্তু আমরা দুজনেই জানতাম এটাই আমাদের একমাত্র পথ। আমরা দুজন মিলে আবার নিজেদের ভাগ্য বদলাতে চেয়েছিলাম। আমাদের মনে তখন একটাই স্বপ্ন ছিল, সুন্দর একটা ভবিষ্যতের। আকাশের আগের কোম্পানিতে চাকরির ব্যবস্থা হলো। আমরা দুজনেই খুব খুশি ছিলাম। আমাদের দুজনার কাগজপত্র তৈরি হলো, ভিসা, পাসপোর্ট সবকিছু তৈরি করতে অনেক দৌড়াদৌড়ি করতে হলো। সব ফর্মালিটিস শেষ করে আমরা দুজনেই স্বপ্নের দেশ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বিমান যখন আকাশে উঠছিল, তখন আমাদের মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে প্রিয়জনদের ছেড়ে যাবার কষ্ট, অন্যদিকে নতুন এক জীবনের হাতছানি। ওখানে পৌঁছেই প্রথমেই একটা ছোট্ট বাসা ভাড়া করলাম। বাসাটা খুব বড় ছিল না, কিন্তু আমাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। প্রথম কয়েকদিন আমরা নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে চেষ্টা করলাম। এরপর আকাশ তার পুরনো অফিসে গেল চাকরির জন্য। সে খুব আত্মবিশ্বাসী ছিল, কারণ তার পুরনো অভিজ্ঞতা ছিল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল অফিসের পরিস্থিতি ভালো নেই। তাই এখন নতুন করে লোক নেওয়া হবে না। এই খবরটা শুনে আমাদের দুজনেই হতাশ হয়ে গেলাম। আকাশ যেন আকাশ থেকে পড়ল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমরা দুজনেই খুব ভেঙে পড়লাম। আকাশ প্রায় প্রতিদিনই নতুন চাকরির খোঁজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বিভিন্ন কোম্পানিতে যেত, ইন্টারভিউ দিত, কিন্তু কোনো চাকরি হচ্ছিল না। তার চোখে আমি হতাশা দেখতে পেলাম। আমাদের সঞ্চয়ও দ্রুত শেষ হতে শুরু করলো। এই কঠিন সময়গুলোতে আমার মনে হচ্ছিল আবার বুঝি পুরনো অভিশাপ ফিরে এসেছে। আবার বুঝি আমরা অভাবে ডুবে যাচ্ছি। আমার মনে হচ্ছিল এই প্রবাস জীবন আমাদের জন্য নয়। আমার চোখে জল আসতো। কিন্তু আকাশের মুখের দিকে তাকিয়ে আমি সাহস পেতাম। সে আমাকে বলতো, লাবণ্য, ভেঙে পড়লে চলবে না। আমরা নিশ্চয়ই কোনো পথ খুঁজে বের করব। তার কথায় আমি কিছুটা হলেও সাহস পেতাম। আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি হার মানব না। আমি আকাশের পাশে থাকব, আর আমরা দুজন মিলে এই কঠিন সময়টা পার করব। একদিন আকাশ খুব মন খারাপ করে বাসায় ফিরল। সে বলল, আর পারছি না লাবণ্য, কোনো কাজই পাচ্ছি না। মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। আমি তাকে সান্ত্বনা দিলাম। তার হতাশা দেখে আমারও খুব খারাপ লাগছিল। ঠিক সেই মুহূর্তে আমার মনে একটা বুদ্ধি এলো। আকাশের যে কোম্পানিতে কাজ করার কথা ছিল, সেটার
ম্যানেজারের সাথে আমাদের আগে একবার কথা হয়েছিল, যখন আমরা ভিসাটা প্রসেসিং করছিলাম। আমি তাকে ফোন করলাম। ১ম দিকে তিনি আমার কথা শুনতে চাইছিলেন না। তিনি বললেন, "আমরা এখানে লোক নিচ্ছি না।" কিন্তু আমি অনেক জেদি ছিলাম। আমি তাকে আমার স্বামীর সততা, তার কাজের প্রতি নিষ্ঠা এবং আমাদের অসহায়ত্বের কথা বললাম। আমি তাকে বললাম, "স্যার, আমার স্বামী খুব ভালো কাজ করতে পারে। সে খুব পরিশ্রমী। শুধু একটা সুযোগ দিন, সে আপনাকে হতাশ করবে না। আমাদের খুব দরকার এই চাকরিটা।" আমি তাকে বোঝাতে পারলাম যে আকাশ সত্যিই পরিশ্রমী এবং এই কাজটা তার কতটা জরুরি। আমি তাকে আমাদের সব কষ্টের কথা বললাম, কিভাবে আমরা দেশের সবকিছু ছেড়ে এখানে এসেছি। আমার কথা শুনে এবং আমার মিনতি দেখে তিনি অবশেষে রাজি হলেন আকাশকে একটা সুযোগ দিতে। তবে তিনি বললেন, ১ মাসের জন্য ট্রায়াল পিরিয়ড। যদি তোমার স্বামী ভালো কাজ করে, তাহলে তাকে স্থায়ী করা হবে। আমি দৌড়ে আকাশের কাছে গেলাম, তাকে খবরটা দিলাম। আকাশ ১ম এ বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে জল চলে এলো। সে আমাকে জড়িয়ে ধরল। "তুমি আমার জন্য এত কিছু করেছ। তুমিই আমার আসল শক্তি," সে বলল। পরের দিন থেকে আকাশ নতুন করে কাজে লেগে পড়ল। সে এতটাই পরিশ্রম করতে শুরু করল যে ১ মাসের মধ্যেই ম্যানেজার তার কাজে মুগ্ধ হয়ে তাকে স্থায়ী করে নিলেন। তার কাজে কোনো ভুল ছিল না। সে সবসময় নিজের সেরাটা দিত। তার নিষ্ঠা দেখে ম্যানেজার মুগ্ধ হয়ে গিয়েছিল। আমরা দুজনেই খুব খুশি ছিলাম। আকাশের চাকরি পাওয়ার পর আমাদের জীবনে আবার সুখের দিন ফিরে এলো। আমরা দুজনেই খুব খুশি ছিলাম। আমাদের মনে হচ্ছিল আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। আমি নিজেও বসে থাকতে চাইনি। আকাশ যখন কাজে যেত, আমি তখন বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করতাম। আমি জানতাম আমাদের দুজনের আয় হলে আমরা আরও ভালো থাকতে পারব। একদিন একটা ছোট্ট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা চাকরি পেয়ে গেলাম। পার্ট টাইম হলেও আমার জন্য এটা ছিল অনেক বড় একটা সুযোগ। আমার মনে হলো আমি যেন নতুন করে বাঁচতে শিখেছি। এভাবেই দুজনেই কাজ করতে শুরু করলাম। আমাদের আর্থিক অবস্থা ভালো হতে লাগলো। আমরা একটা বড় বাসায় উঠলাম। নিজেদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। আমাদের সব স্বপ্নগুলো একে একে পূরণ হতে শুরু করলো। আমার মনে হচ্ছিল এইবার হয়তো আমার জীবনে সত্যিই সুখ এসেছে, যা আমি এতদিন ধরে খুঁজে ফিরছিলাম। আমাদের সম্পর্কের বাঁধনও আরো মজবুত হলো। আমরা দুজনেই বুঝতে পারছিলাম একে অপরের কতটা প্রয়োজন আমরা। আমরা একে অপরের সবচাইতে ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতাম, স্বপ্ন দেখতাম। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। মাত্র ১.৫ বছর কেটেছে আমাদের এমন সুখে। যখন আমাদের জীবনটা যেন এক রূপকথার গল্পের মতো চলছিল, ঠিক তখনই একদিন ভোরবেলা আমার জীবনে নেমে এলো এক চরম বিপর্যয়। আকাশ কাজ থেকে ফিরছিল। সে তার সাইকেলে করে আসছিল। রাস্তাটা একটু অন্ধকার ছিল। আর সে হয়তো একটু ক্লান্তও ছিল। হঠাৎ করে একটা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। খবরটা যখন আমার কাছে পৌঁছালো, আমি বিশ্বাস করতে পারিনি। আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। আমি পাগলের মতো ছুটে গেলাম হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমার আকাশ আর নেই। সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার দুনিয়া ভেঙে পড়ল। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার আশ্রয় সবকিছু এক নিমেষেই শেষ হয়ে গেল। আমি যেন একটা জীবন্ত লাশ হয়ে গেলাম।
আমি কাঁদতে পারছিলাম না। শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম। তার নিথর দেহ দেখে আমার মনে হচ্ছিল আমার জীবনের সব আলো নিভে গেছে। আমার জীবনটা আবার অন্ধকার হয়ে গেল। প্রবাসের এই অচেনা শহরে আমি একেবারেই একা হয়ে গেলাম। আমার মনে হয়েছিল আমার বেঁচে থাকার আর কোনো অর্থ নেই। আমি কিভাবে বাঁচবো তাকে ছাড়া? সে সময়গুলোতে আমি দিনের পর দিন শুধু কাঁদতাম। আমার চোখ থেকে জল যেন থামতই না। অফিস যাওয়া বন্ধ করে দিলাম। আমার সহকর্মী না, বিশেষ করে আমার ম্যানেজার আমাকে অনেক সান্ত্বনা দিত। তারা আমার পাশে এসে দাঁড়াতো। তারা আমার সব কাজ সামলে দিত। আমাকে খাবার এনে দিত। আমার সাথে কথা বলার চেষ্টা করত। তাদের সহানুভূতি দেখে আমি কিছুটা হলেও ভালো লাগার, ভালো থাকার চেষ্টা করতাম। ধীরে, ধীরে নিজেকে একটু করে সামলাতে শুরু করলাম। আকাশের স্মৃতি নিয়েই বাঁচতে হবে। এই কঠিন সত্যটা মেনে নিতে শুরু করলাম। আমি জানতাম তাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তার স্মৃতি নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। আমি আবার অফিস যেতে শুরু করলাম। কারণ কাজ ছাড়া আমি পাগল হয়ে যাব। কাজ আমাকে কিছুটা হলেও ব্যস্ত রাখত। আমার মনকে অন্যদিকে ঘুরিয়ে দিত। আকাশের মৃত্যুর পর যখন আমি নিজেকে ধীরে, ধীরে গুটিয়ে নিচ্ছিলাম আর আমার মনকে, জীবনকে শূন্যতা, একাকিত্ব বাস করছিল, ঘিরে ধরছিল অন্ধকারে। তখন আমার অফিসের এক সহকর্মী, যার নাম শাওন, আমার প্রতি অনুভূতি দেখাতে শুরু করল। সে আমার বিপদে পাশে দাঁড়িয়েছিল। আমার মন খারাপ দেখলে সে নানাভাবে আমাকে হাসানোর চেষ্টা করত। সে আমাকে গল্প শোনাতো, আমার সাথে চা খেত আর আমার সব কথা মনোযোগ দিয়ে শুনত। আমি তাকে বন্ধু হিসেবেই দেখতাম, একজন ভালো সহকর্মী হিসেবে। তার সঙ্গ আমার একাকিত্ব কিছুটা হলেও দূর করত। কিন্তু একদিন শাহন আমাকে প্রপোজ করল। সে বলল, লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে সুখে রাখতে চাই। তার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার জীবনে প্রেম, বিয়ে এইসবের কোনো স্থান নেই। আমি আকাশকে হারিয়েছি, তার স্মৃতি নিয়েই বাঁচতে চাই। আমার মনে হয়েছিল আমি আর কাউকে ভালোবাসতে পারব না। আমি তাকে সরাসরি না করে দিলাম। আমি তাকে বললাম, শাওন, আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। আমার জীবনটা শেষ হয়ে গেছে। কিন্তু শাওন নাছোড়বান্দা। সে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। সে আমাকে প্রায় প্রতিদিনই বলতো, লাবণ্য, তুমি এত একা কেন থাকবে? আমি তোমার পাশে থাকতে চাই। আমি জানি তুমি আকাশকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে নতুন করে বাঁচতে শেখাতে চাই। সে আমাকে বোঝাতো জীবন থেমে থাকে না, আর আমাকে এগিয়ে যেতে হবে। তার চোখে আমি এক ধরনের দৃঢ়তা দেখতে পেতাম, যা আমাকে অবাক করত। আমি তার কথায় কান দিতাম না। আমার মনে হতো সে আমাকে দয়া দেখাচ্ছে। আমি তাকে এড়িয়ে চলতাম। একদিন শাওন খুব জোরাজুরি করল
যেন আমি তার সাথে কথা বলি বসে। সে বলল, "শুধু একবার আমার কথা শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে।" আমি রাজি হলাম। ও! অনেক রাত হয়ে গেছে না? আজকে তাহলে এখানেই শেষ করি। গল্পটা আরেকদিন শোনাবো। শুভরাত্রি।